একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে জনগণকে বোকা বানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় কথা বলেন তিনি। জানান, জুলাই অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারত না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণের জন্য নয়, উপদেষ্টাদের জন্যই জুলাই সনদ। দেশের মানুষ দ্রুত নির্বাচন চায় বলেও জানান তিনি। কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কারপন্থী। সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, তা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট হতে হবে, তা না হলে এটা মূল্যহীন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করব না ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসার চাইলে ভোট গ্রহণ স্থগিত করতে পারবে জানিয়ে কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে কুয়াকাটায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবে। তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। এবারের নির্বাচনে পোস্ট আর থাকবে না। এবার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে। ক্ষমতাটা কি? ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম। আমরা অ্যাকসেপ্ট করে নেব। নির্বাচনের মাঠে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে এগিয়ে রাখতে সাহায্য করে। তাই জোটের পছন্দে প্রার্থীর প্রতীক নির্ধারণের পক্ষে বিএনপি। এদিকে জামাতের দাবি, বিগত সময়ে ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই আরপিও সংশোধন করা হয়েছে। সরকার যদি এই অবস্থান থেকে সরে যায়, তাহলে নিরপেক্ষতা হারাবে বলেও মন্তব্য দলটির। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ 2025, যার 20 নং অনুচ্ছেদের সংশোধনীতে উল্লেখ করা হয়, নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটভুক্ত হলেও নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। আরপিও সংশোধনীতে বিপরীত অবস্থানে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে, জোটের ক্ষেত্রে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে নির্বাচনের মাঠে এগিয়ে রাখে। তাই জোটের পছন্দেই প্রতীক নির্ধারণ হবে। অজনপ্রিয় বা ছোট রাজনৈতিক দলগুলো জোটের প্রতীকে নির্বাচন করলে তা তাদের এগিয়ে রাখবে বলে দাবি বিএনপির। এখন যারা এর বিরোধিতা করছে, তারাও একসময় জোটের প্রতীকে নির্বাচন করেছে। নির্বাচনে মাঠে ধানের শীষ মার্কা প্রতীক একটা বড় ফ্যাক্টর, এবং অতীতে যারা নির্বাচন, এমনকি জামাতে ইসলামী যারা এখন বিরোধিতা করছে আমাদের, তারাও এই ধানের শীষ নিয়েই নির্বাচন করেছে একসময় প্রতিকূল পরিস্থিতি সামাল দেবার জন্যে। কিছু কিছু প্রার্থী অতটা সবল নয় বা অতটা জনপ্রিয় নয়, তাদের জনপ্রিয়তায় যতটুকু ঘাটতি আছে, এই প্রতীক তাদের ঘাটতি পুষিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। অন্যদিকে জামাতের দাবি, এতদিন ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই তা সংশোধন করা হয়েছে। সরকার যদি এই সংশোধন পরিবর্তন করে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং এই সংশোধনকে মেনে নিয়েছি। আবার সরকার যদি সংশোধনী পাশ করার পরে আবার নতুন সিদ্ধান্ত যায়, তাহলে বোঝা যায় যে এই সরকার কোনো বিশেষ দলের ক্ষেত্রে একটা বিশেষ দলের চাপে পড়ে এটা করছে। তাহলে সরকার এখানে তার নিরপেক্ষতা হারাবে
নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। আরপিও সংশোধন ইস্যুতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নিজেদের অবস্থান জানিয়েছে দল দুটি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বল শাসন ব্যবস্থায় বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল বলে মন্তব্য করেন দোভাল। এছাড়াও রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন তিনি। সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করেন দোভাল। বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ। শিগগিরই চার্জশিট জমা দেবে বলে জানিয়েছে র্যাব। সকালে কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 11-র অধিনায়ক। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যদের ওপরও হামলা করে গ্রেপ্তারকৃতরা। মূলত এলাকার চর দখল, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করেই ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, আর সেগুলো নিয়ন্ত্রণেই ব্যবহার হয় অস্ত্রের। পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকায় নৌপথ দিয়ে অস্ত্রগুলো দেশে এনে স্থানান্তরিত করা হতো। তাদের সাথে আপনাদেরও যেমন বলছে, আমরাও তাদের সাথে সবার সাথে আমরাও মেনটেন করছি। সো এটা তদন্ত একটা দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না। সো এটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। কখনো অতিবৃষ্টি, কখনো পাহাড়ে অস্থিরতার পর হেমন্তে নতুন রূপে সেজেছে রাঙ্গামাটি। শীতের আগমনী বার্তায় কাপ্তাই লেক ও সবুজ পাহাড়ে ফিরছে প্রাণ চাঞ্চল্য। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আগামী কয়েক মাস। তারই প্রস্তুতিতে ব্যস্ত পর্যটন সংশ্লিষ্টরা। পাহাড়ের উপত্যকায় স্বচ্ছ নীল জলরাশি, নীল আকাশে সাদা মেঘের ভেলা। হেমন্তে কাপ্তাই হ্রদ সেজেছে ভিন্ন অপরূপ সাজে। লেকের পানিতে নৌকা বা ট্রলারে ভ্রমণ, ঝর্ণার ঝিরিঝিরি কলতান মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পর্যটকরা খুঁজে নিচ্ছেন দৃষ্টি ও অন্তরের প্রশান্তি। খুবই এনজয়েবল একটা ওয়েদার। আমাদের ফুল ফ্যামিলি আসছে, তো মোটামুটি 10-12 জনের মতো আসছি আমরা। যে রাঙামাটি দেখে নাই, সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখে নাই। রাঙামাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু। অনেকদিন ধরে ডুবে থাকলেও এবার পানি কিছুটা কমায় দেখা মিলেছে সেতুর। ওয়েদার এবং সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে, প্রথমবার আসছি। এখানের প্রকৃতি, পানি, সব দিক মিলে অনেক সুন্দর আছে, ঠিক আছে, সেজন্য আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের আগমনী বার্তায় পর্যটনেও সুবাতাস বয়ে যাওয়ার আশা করছেন এই খাতের ব্যবসায়ীরা। আগামী কয়েক মাস পাহাড়ে বাড়বে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। টুরিস্টের আগমন অনেক আশা ব্যঞ্জক আগমন দেখা যাচ্ছে এবং এই সামনে পুরো সিজনটা মনে করি এই অব্যাহত থাকবে টুরিস্টদের আগমন, এবং সরকারের একটা বিরাট রাজস্ব আয় ইনকাম বলে আশা রাখি। পর্যটন মৌসুমে প্রতিদিন রাঙামাটিতে 3 থেকে 10,000 পর্যটকের সমাগম হয়। দৈনিক গড়ে লেনদেন হয় প্রায় 1.5 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 30 শিক্ষক, কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই অভিযোগে 33 শিক্ষার্থীকে বহিষ্কার বা সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবে বিরোধী ভূমিকা রাখার অভিযোগে 19 জন শিক্ষক ও 11 জন কর্মকর্তা কর্মচারীকে এই শাস্তির আওতায় আনা হচ্ছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শাস্তি নির্ধারণ কমিটি গঠন করবেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশোনা শেষ করেছেন তাদের সনদ বাতিল আর অধ্যয়নরতদের বহিষ্কার করা হবে। এর আগে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভূমিকা রাখা ব্যক্তিদের শনাক্ত করতে গত মার্চে অধ্যাপক ডক্টর আক্তার হোসেনকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বন্দরে নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা। এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বছরে 1000 কোটি টাকার রাজস্ব দেয়, সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে, যা স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করছে। এ সময় সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানানো হয় গণ অনশন কর্মসূচি থেকে, নইলে বন্দর শ্রমিক কর্মচারীরা বন্দর অচল সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। চট্টগ্রাম থেকে বাঁশখালী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিশাল সমুদ্র এলাকা আছে, যে কোনো জায়গায় তারা বন্দর স্থাপন করুক, আমাদের কোনো সমস্যা থাকবে না। এই বন্দরের উপরে একটা সেনদৃষ্টি আছে, যে কারণে আমরা এই যে শ্রমিক বিভিন্ন কর্মসূচি দিয়েই আপনাকে আমরা এই পর্যন্ত প্রতিহত করে আসছি এবং ভবিষ্যতে আমরা সেভাবে প্রতিহত করব। উন্নতি না হলে হাজার হাজার কোটি টাকা বন্দর কিভাবে লাভ করে, সেই বন্দরের টাকা দিয়ে পায়রা বন্দর হয়, মাতামুহুরি হয়, সেগুলো অকজে পড়ে আসে। আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গণ অনশন কর্মসূচি থেকে কর্মকর্তা কর্মচারীরা কি ধরনের কথা বললেন, বিস্তারিত জানাবে, তাদের পরবর্তী কর্মসূচি কি? সকাল থেকে যে গণ অনশন কর্মসূচি চলছে সেটি এখনো চলমান রয়েছে। আমরা দেখছি গণ অনশন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন সহ বিভিন্ন দল তারা এসে একাত্মতা জানিয়েছে। কেন্দ্রীয় নেতারা এসেছেন, বিশেষ করে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সহ অন্যান্য নেতারাও এখানে এসেছেন এবং তারা যে কথাটি বলছেন যে বন্দরের যে তিনটি কন্টেইনার টার্মিনাল, বিশেষ করে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়াচরের একটি কন্টেইনার টার্মিনাল এবং বন্দরের বে টার্মিনাল, এর মধ্যে নিউমোরিং কন্টেইনার টার্মিনালটি অত্যন্ত লাভজনক, যেটি থেকে বন্দর প্রতি বছর যে রাজস্ব আদায় করে থাকে তার মধ্যে শীর্ষে অবস্থান করে। এই লাভজনক একটি প্রতিষ্ঠানকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এটি একটি চক্রান্তের অংশ বলছেন তারা, এবং তারা এই দাবিতে দীর্ঘ সময় আন্দোলন করছেন। এর আগে আমরা দেখেছি লং মার্চ কর্মসূচি, মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং সহ নানা ধরনের কর্মসূচি পালন করছে। এর ভিত্তিতে এই ধরনের কর্মসূচি যখন চলছে, পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ নগর পুলিশের মাধ্যমে বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করে এবং তার ফলে বন্দর এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করতে পারছে না। ফলশ্রুতিতে শ্রমিক সংগঠনগুলো তারা আজকে প্রেস ক্লাবে কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন বন্দর যে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ ডিসেম্বরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যে পরিকল্পনা অনেকটা শেষ করে এনেছে, সেটির বিরুদ্ধে তাদের অবস্থান। তারা বলছেন যে বন্দরের যে লাভজনক আয়, সেই আয় খাতকে বিদেশিদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই শ্রমিকদের স্বার্থের পক্ষে না। ফলশ্রুতিতে তারা যেটি বলছেন যে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে যাতে তারা জনগণের, অর্থাৎ বন্দর কর্মকর্তা কর্মচারীদের বা শ্রমিকরা যে দাবি জানাচ্ছেন, এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে তারা বারবার সরকারকে সময় দিচ্ছেন, তাদের যে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি, সে আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তবে সরকারের পক্ষ থেকে বা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ তারা দেখেননি। তবে তারা বলছেন যে বন্দর নানাভাবে গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, সেই তথ্যটি আসলে জনগণের যে তথ্য, যে বন্দরের যে লাভের বিষয়টি, সেটি আসলে তারা তুলে ধরছেন না। ফলে যে এই তিনটি টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া, বন্দরের কার্যক্রম কি স্বাভাবিক আছে না বন্ধ রয়েছে? না, এই পর্যন্ত তারা যতগুলো কর্মসূচি করেছিল সেটিতে বন্দরের কর্মসূচিতে কোনো ব্যাঘাত ঘটেনি। মূলত যেটি এই কর্মসূচিটি বন্দরের এলাকার প্রায় 10 কিলোমিটার এলাকার দূরে অবস্থিত, সেই প্রেস ক্লাব এলাকায় হচ্ছে। ফলে বন্দরের যে কর্মচাঞ্চল্য সেটিতে কোনো প্রভাব পড়ছে না। তবে তারা বলছেন তারা ধারাবাহিকভাবে বন্দরে এখনো সচল রেখে তারা আন্দোলন কর্মসূচি করছেন, কিন্তু সরকার যদি তাদের দাবি দাওয়া মেনে না নেয়, ফলশ্রুতিতে তারা পরবর্তীতে যে কর্মসূচি দিবেন সেটি বন্দর অচল করে দেওয়ার তারা কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা বলছেন সেক্ষেত্রে তারা যে কোনো বাধা বিপত্তি বা সরকারের বিরোধী অবস্থান নিয়ে
দরকার হলে তারা বন্দর রক্ষায় তারা বন্দর অচল করে আগামী দিনের যে কর্মসূচি সেটি দিবেন, এবং বন্দরের যে 3টি স্থাপনা বিদেশিদেরকে দেওয়ার পায় তারা করছে সরকার, এবং ইজারা দেওয়া অনেকটাই ঘনিয়ে নিয়ে এসেছে সরকার, সেটির বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে তারা বলছেন এটি বাতিল হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এবং এখন পর্যন্ত সেই দাবিতে তারা অটল আছেন। বিকাল 4টা পর্যন্ত এই গণ অনশন কর্মসূচি চলবে। পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দেওয়া হয়, কোনো কঠোর কর্মসূচির দিকে তারা যাবেন কিনা সেটি হয়তো 4টার পরে তারা গণমাধ্যমকে জানাবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। প্রায় 9 মাস পর আজ থেকে পর্যটকদের জন্য খুলেছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে ভ্রমণকারীদের। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। এদিকে গত মৌসুমে 6টি জাহাজ কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচল করলেও এবার অনুমতি পেয়েছে মাত্র 2টি জাহাজ। তবে পর্যটক কম থাকার শঙ্কায় আজ থেকে জাহাজ চালু করতে রাজি নয় মালিক সমিতি। এছাড়া ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা। অন্যদিকে পর্যটকেরা বলছেন জাহাজে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বেশি লাগবে। সেক্ষেত্রে রাত যাপনের সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগে তেমন সুযোগ মিলবে না। সেন্ট মার্টিন ভ্রমণে পরিবেশ মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, জাহাজ মালিকটা তো জাহাজ চলাচল করতে আজকে চালাবেন না, সেক্ষেত্রে যারা পর্যটক অন্যভাবে সেখানে যাচ্ছেন কিনা, আর ট্যুরিজম বোর্ডের তো সফটওয়্যারেও সমস্যা ছিল, সেটি ঠিক করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, মূলত ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটি আছে সেখানেই পর্যটকদের নিবন্ধন করতে হবে। সেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর জাহাজ থেকে টিকিট নিয়ে তারা সেন্ট মার্টিন যাবে। যেহেতু এখনো পর্যন্ত নিবন্ধন করতে পারেনি, তো সেই ক্ষেত্রে আসলে পর্যটক সেন্ট মার্টিন যাওয়া বা বিকল্পভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কথা বলেছি সেন্ট মার্টিনের বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তবে আজ পর্যন্ত সেন্ট মার্টিনে কোনো পর্যটক যায়নি বলে আমরা সেভাবে তিনি আমাকে জানিয়েছেন। তবে আজকে সকাল থেকে আমি বিআইডব্লিউটি এর ঘাটে ছিলাম, সেখানে অপেক্ষমান ছিল একটি জাহাজ। যদিও বা বিআইডব্লিউটি এর যে ঘাট আছে ঘাটে নোঙ্গর করেনি, একটু দূরেই সেই জাহাজটি ছিল। এবং আপনি জানেন এই পর্যন্ত 2টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে যে পর্যটক পরিবহন করার জন্য। এবং মূলত জাহাজ মালিকরা বলছেন যে সফটওয়্যারের সমস্যা, পাশাপাশি দিনে গিয়ে দিনে চলে আসার যেই বিষয়টি ধরে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে অনেক পর্যটক নাখুশ, এবং ব্যবসায়ীরাও কিন্তু জাহাজ মালিকরাও কিন্তু এই বিষয়টি মানতে পারছেন না। আপনি জানেন যে একটি জাহাজের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার লোকজন যদি না যায় বা কম যাত্রী যদি সেন্ট মার্টিন যায়, তাহলে তাদেরকে যে পরিবহনের ক্ষেত্রে সেখানে অন্যান্য যে ফুয়েল কস্টিং থেকে শুরু করে অন্যান্য যে খরচ রয়েছে সেটি তাদের তুলতে অনেকটা হিমশিম খাবে। এবং পর্যটকরাও কিন্তু যেহেতু আপনি জানেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে, অর্থাৎ আসা যাওয়ার ক্ষেত্রে 14 ঘন্টা যদি লেগে যায় শিপের মধ্যে, তাহলে সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে সেখানে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা তারা আসলে সেন্ট মার্টিন দ্বীপের কি সৌন্দর্য দেখবে সেটিও অনেকটা পর্যটকরাও চিন্তা করছেন। তো অনেক পর্যটক অনীহা প্রকাশ করছেন। আমি বেশ কয়েকজন পর্যটক যারা কক্সবাজার ঘুরতে আসছেন তাদের সাথেও আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে পর্যটন মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি যাতে পুনর্বিবেচনা করা হয়। কারণ সেখানে তারা যাবে, 1 রাত থাকবে, না থাকলে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের যে সৌন্দর্য বা সেখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটি অবলোকন করা অনেকটা দুরূহ ব্যাপার বা কষ্টসাধ্য হয়ে পড়বে। এবং পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন যে 12টি শর্ত রয়েছে, শর্তের মধ্যে বেশ কিছু শর্ত অর্থাৎ পর্যটনের যে স্বার্থ বা সংশ্লিষ্ট বিরোধী এটি বলছেন। তবে এটির ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয় বা পর্যটন মন্ত্রণালয় সেটি পুনর্বিবেচনা করবার জন্য তারা অনুরোধ করেছেন। এবং আগামী মাস অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি, সেই 2টি মাস সেখানে রাত্রি যাপনের সুযোগ থাকবে। এবং আজকে যেহেতু জাহাজ চলাচল করেনি বা যায়নি, তো সেই ক্ষেত্রে আসলে কবে নাগাদ তারা
আনুষ্ঠানিকভাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে সেটির আনুষ্ঠানিক কোনো তথ্য বা সেরকম কোনো তথ্য আমাদের কাছে তারা দিতে পারেনি। আমরা বারবারই আমরা কথা বলার চেষ্টা করেছি জাহাজ মালিকের সাথে, তারা আমাদের গণমাধ্যমে কোনো কথা বলেনি। তবে জেলা প্রশাসক বলছেন যদি জাহাজ চলাচল করে এবং সম্পূর্ণ যে পরিবেশ এবং পর্যটন মন্ত্রণালয় থেকে যেরকম নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক সেটি মেনে নিয়ে কিন্তু জাহাজ চলাচল করতে হবে এবং সেখানে রাত্রি যাপন, সেখানে যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি আছে সেটি অবশ্যই মানা হবে এবং যাতে কোনো ধরনের পর্যটক যাতে হয়রানির শিকার হতে না হয় সেই বিষয়টা যাতে মনোযোগ সহকারে দেখার জন্য যারা ব্যবসায়ী আছেন, ট্যুর অপারেটর রয়েছেন তাদের প্রতি জেলা প্রশাসক আহ্বান জানিয়েছেন। তো সব বিষয় মিলে হচ্ছে আজকে কোনো জাহাজ ছেড়ে যায়নি, তবে কখন বা কিভাবে পুনরায় পরবর্তীতে জাহাজ ছেড়ে যাবে সেরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা অভিনব প্রতিরোধ করে তুলেছেন। দোকানে দোকানে রাখছেন লাঠি আর বাঁশি। কেউ চাঁদাবাজি করতে আসলে বেজে ওঠে বাঁশি, এগিয়ে আসেন অন্যরা, করা হয় সম্মিলিত প্রতিরোধ। চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা উদয়নমোড় ও হুজরাপুর। বছরের পর বছর ধরে এখানকার প্রায় 350 ব্যবসায়ী চাঁদাবাজদের হাতে জিম্মি। গত বছরের 5 আগস্টের পর অবস্থা পরিবর্তনের আশা করলেও হতাশ হতে বেশি সময় লাগেনি তাদের। ভুক্তভোগীদের অভিযোগ 8 থেকে 10 জন চিহ্নিত সন্ত্রাসী এলাকা নিয়ন্ত্রণ করছে। চাঁদা না দিলে হুমকি, মারধরের শিকার হন তারা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে গড়েছেন উদয়নমোড় হুজরাপুর ব্যবসায়ী সমিতি। প্রতিটি দোকানে রাখা হয়েছে লাঠি বাঁশি। চাঁদা চাইতে এলেই সম্মিলিতভাবে গড়ে তোলা হবে প্রতিরোধ। টাকা না দিলে দোকানে বাস করতে পারবি না, হ্যাঁ, এই অসুস্থতার নাম করে বাকি খেয়ে টাকা না দেওয়া, এই বিভিন্ন ভাবে উৎপাত। তাদেরকে তুলে ধরে আইনের হাতে তুলে দেবো, এটাই হলো আমাদের উদ্দেশ্য। সাধারণ সভা করি, তার আগে আমরা পুলিশ প্রশাসনের কাছে একটা তালিকা জমা দিয়েছি। আইনের আশ্রয় নেওয়ার জন্য অনেকগুলো ঘটনা নিয়ে গেছি, আমরা প্রতিকার পাইনি। চাঁদাবাজ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়াকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান তাদের। এই উদ্যোগটি সর্বস্তরে হওয়া দরকার, কারণ যেখানে চাঁদাবাজ, মাদক ব্যবসা, দুর্নীতি, এই সমাজে আমাদের প্রতিদিন আমরা আস্থাহীনতায় ভুগি নিজের প্রতিও, সেক্ষেত্রে মানুষের সংঘবদ্ধতা খুবই গুরুত্ব বহন করে। পুলিশের দাবি ব্যবসায়ীরা চাঁদাবাজির ব্যাপারে অবহিত করেনি। আইনের সহায়তা চাইলে সব ধরনের সহায়তা করা হবে। এটা করার কোনো সুযোগ নাই, আমরা তাদেরকে এটা করতে নিরুৎসাহিত করব এবং তাদের যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে যে এর জড়িত, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ীরা বলছেন সমিতি গঠন করে দোকানে লাঠি বাঁশি রাখার পর চাঁদাবাজদের তৎপরতা অনেকটাই কমেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোলার 19 জেলে 2 মাস আগে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে স্থানীয়রা জানতে পারেন তারা এখন পশ্চিমবঙ্গের আলিপুর কারাগারে বন্দী। প্রায় 2 মাস হলেও এই জেলেদের দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। তাদের ফিরিয়ে আনতে দাবি জানান জেলেদের পরিবারের সদস্য এবং স্থানীয়রা। এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক চিঠি দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগকে। ভোলার 19 জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায় 5 সেপ্টেম্বর। 7 থেকে 8 দিন পরে মাছ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। 12 সেপ্টেম্বর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে ফোন করেন স্বজনদের, কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি তাদের। যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের সদস্যদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্বজনরা জানতে পারেন জেলেদের ট্রলার বিকল হয়ে যায়। পথ হারিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়ে ট্রলারটি। এরপর থেকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিমবঙ্গের আলিপুর কারাগারে বন্দী আছেন জেলেরা। মোবাইলে দেখি বা শুনি খবরে যে তারা রাত্রের অন্ধকারে তাউল লইয়া তারা ভারতের ভিতর ঢুকে গেছে পর তারা পুলিশে রেপ বাহিনীতে ধরিয়ে নিছে। 10 দিন হয়ে গেছে, 12 দিন মাথায় তখন আমরা কান্দাকাটি করি। আমাদের সংসারে শুধু আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমাদের সংসারে খাইতে তো অনেক কষ্ট হয়। আমার বাবারে আমরা ফিরে দেখতে চাই। জেলেদের ফিরে পাবার জন্য পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। স্বজনদের আবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমি আশা করি সরকার এই বিষয়টি তারা যাচাই করবেন এবং যদি সত্যি ভারতের কারাগারে আটক থাকেন তাহলে পরবর্তী পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ, চাল ডাল সাহায্য হিসেবে দেয়া হয়।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট কক্সবাজার ও সিলেট ঢাকা রুটে দুটি নতুন ট্রেন চালু সহ 8 দফা দাবিতে মৌলভীবাজারে চলছে রেলপথ অবরোধ কর্মসূচি। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শ্রীমঙ্গল ও কুলাউড়া স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আন্দোলনকারীরা কুলাউড়া ও শ্রীমঙ্গল রেল স্টেশনে জড়ো হন। তাদের দাবি, সিলেট থেকে ঢাকা ও কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করা, সিলেট আখাউড়া রেলপথ ডুয়েল গেজে উন্নীত করা এবং বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো পুনরায় চালু করা। এছাড়া ট্রেনে নতুন ইঞ্জিন, অতিরিক্ত বগির সংযোজন ও স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। এর আগে এক বৈঠকে রেল কর্তৃপক্ষের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে সকাল থেকে কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালানোর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, এই আন্দোলনের অবরোধের ফলে যাত্রীদের ভোগান্তির চিত্র জানাবেন, আর অবরোধকারীরা কি বলছেন, আজকে কতক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন? দেখুন, আন্দোলনের এখন আসলে এই মুহূর্তে আমি যদি আপডেটটা জানিয়ে দিই যে এখানে আন্দোলন আপাতত স্থগিত করেছেন। এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঢাকা থেকে যে প্রতিনিধি দল ছিল, অর্থাৎ রেলপথ মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দলের সাথে তারা দ্বিপাক্ষিক একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে তারা তাদের যে আলোচনা হয় সেই আলোচনার মাধ্যমে তারা যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচিটি আপাতত স্থগিত করেছেন। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কুলাউড়া রেল স্টেশনে আছি এবং কুলাউড়া রেল স্টেশনে যে ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস সেটি মৌলভীবাজার থেকে জানাচ্ছেন তুহিনুর রশিদ। 133 বছরের পুরনো পটুয়াখালী পৌরসভায় আবর্জনার জন্য স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন নেই। বাসাবাড়ি তো বটেই, মেডিকেলে বর্জ্যও ফেলা হচ্ছে নদীর পাড়ে উন্মুক্ত স্থানে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে নাগরিকরা। পৌর শহরের লোহালিয়া নদীর পাশেই ময়লা আবর্জনার স্তূপ। মেডিকেল বর্জ্যসহ বাসাবাড়ির বেশিরভাগ আবর্জনা ফেলা হচ্ছে এখানে। এর থেকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। আবর্জনায় দূষিত হচ্ছে নদী, আর ডায়রিয়া, শ্বাসকষ্ট, টাইফয়েড সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে স্থানীয়দের। দূষিত পানিতে গরু, বছর, হাঁস মুরগি সব মরে গেছে, হাত পায়ে খুজলি ফেসে উঠে গেছে। নদীর ভিতরে যে পানিগুলো নামতে আছে এর জন্য মাছ মারা যায়, গরু বাছুর ঘাস পানি খায়, এর জন্য গরু বাছুরও মারা যায় অনেকে। এইখান থেকে পোলাপানগুলো স্কুলে যায়, তাদের শ্বাসকষ্টর সমস্যা হইতে আছে। চিকিৎসকরা বলছেন মেডিকেল বর্জ্য অত্যন্ত সংক্রামক। বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা না হলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। ক্লিনিক্যাল বর্জ্য থেকে হাজারো ধরনের রোগ মানুষের ভিতরে ছড়াইতে পারে, বিশেষ করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, টাইফয়েড এবং অন্যান্য রক্তবাহিত যে সমস্ত রোগ আছে সেগুলা মানুষের মধ্যে ছড়ায়। মেডিকেল বর্জ্যের জন্য আলাদা পরিবহনের পাশাপাশি একটি আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। বিকল্প সোর্স করছি। আমাদের ওই ডাম্পিং স্টেশনটাও আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন ডাম্পিং স্টেশন আমরা পেতে যাচ্ছি নির্মাণাধীন ভাবে, আইডিয়াল সিচুয়েশনে, ওইটা নির্মাণ শেষ হলে ওইখানে ইনশাল্লাহ আর থাকবে না। 1892 সালে প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী পৌরসভা। 133 বছরেও কেন স্থায়ী ডাম্পিং স্টেশন হয়নি তা নিয়ে প্রশ্ন এখন জনমনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁয়ে দুদিনের টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে আধা পাকা আমন ধান। ফলন ঘরে তোলার আগ মুহূর্তে এমন ঘটনায় ক্ষতির আশঙ্কায় আমন চাষিরা। ভুক্তভোগীরা জানান, হলুদ হয়ে আসা ধানের ক্ষেত মাটিতে মিশে রয়েছে। বিঘার পর বিঘার জমির ধান নুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এখন পর্যন্ত প্রায় 300 হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। এছাড়াও ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণের পাশাপাশি ধানের জমিতে জমে থাকা পানি দ্রুত অপসারণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলায় মোট 1,37,290 হেক্টরে আমনের আবাদ করা হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির জন্য ধানের আগাল ভারিতে ধান পড়ে যাচ্ছে। ধান লাভ পড়ে গেছে, ধান আলা হবে না হবে নি সে আল্লাহর হাতত। নিম্ন এবং অতি নিম্ন জমি আছে, সে সমস্ত জমির পাকা ধানগুলোর ক্ষেত্রে কিছু ধান জমি পড়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে করণীয় হচ্ছে যে কৃষকরা যেন অতি দ্রুত ওই সমস্ত জমির ধানের পানি, জমির পানি সরিয়ে নেয় এবং ধান গাছগুলোকে বিলি কেটে
এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।